আমন্ত্রণ চ্যানেল 24 এর সকাল 10টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মুর্ছু ঐশী। মাইলস্টোন ট্র্যাজেডিতে পুরো দেশে বিবেক কাঁপলেও টনক নড়েনি কর্তৃপক্ষের, বরং সেখানে শুরু হয়েছে নতুন 7তলা ভবন নির্মাণের কাজ। এই ব্যাপারে কিছুই করার নেই বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশন এবং রাচুক। যদিও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। মোর্শেদ হাসিবের রিপোর্ট। স্কুলের ছুটির ঘন্টা বাজার একটু আগেই জীবন থেকে ছুটি হয় তাদের। আমি বলছিলাম আমি মা আমারে কেউ ঢুকতে দাও, আমি আমার বাচ্চারা এখান থেকে বের করে নিয়ে আসবো যে কোনো মূল্যে। সেদিন উত্তরায় মাইলস্টোন স্কুলে পাইলট সহ যুদ্ধ বিমান আছড়ে পড়ে 28 শিশুসহ প্রাণ হারান 37 জন, যার ক্ষতচিহ্ন এখনো বয়ে বেড়াচ্ছে স্কুলটির এই হায়দার আলী ভবন। সেদিকে তাকিয়ে হয়তো প্রতিদিনই লেখা হচ্ছে এক একটি মন খারাপের গল্প। দেশ কাঁপানো সেই ঘটনার পর নতুন একটি 7তলা ভবন নির্মাণ শুরু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। এছাড়াও চলছে আরও একটি নির্মাণের প্রস্তুতি। প্রতিষ্ঠানটির দাবি, ভবন নির্মাণে অনুমোদন আছে সব কর্তৃপক্ষেরই। 2 বছর আগে এটা প্ল্যান পাস হয়েছে, সেটার কাজ চলতেছে। এখানে যে আপনি যে কথাটা বললেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না, এরকম কোনো ইনস্ট্রাকশন আমরা পাইনি। এখানে ভবন হবে কি হবে না, এটা খুব একটা অবান্তর প্রশ্ন, কারণ এটা একেবারেই বেবিচকের অনুমোদিত এরিয়া। এখানটা আবাসিক এরিয়া এবং আমাদের ভবনের বাইরে আপনি যেখানে তাকান দেখবেন 11-12 তলা অসংখ্য ভবন আমাদের পরেই, তার চাইতে আমাদের ভবন খুব নিচু। বিমানবন্দরের আশেপাশে 15 কিলোমিটার এলাকা জুড়ে কোন ভবনের কত উচ্চতা হবে তা দেখভালের দায়িত্ব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের। সেই অনুমতিপত্র সহ যে কোনো নির্মাতা প্রতিষ্ঠান বা ব্যক্তিকে এরপর আবেদন করতে হয় রাজুকে। মাইলস্টোনের ঘটনায় 37টি প্রাণ ঝরে যায়। তারপরে তৈরি করা তদন্ত কমিটি যে সুপারিশ দিয়েছিল, সেখানে বলা হয়েছিল আন্তর্জাতিক বিধি অনুযায়ী বিমান চলাচলের পথ যেন শূন্য রাখা হয়। ওনারা একটা 2022 সালে অনুমোদন নিয়েছিল একটা বিল্ডিংয়ের জনসমাগমের ব্যাপারটা, এটা একটা মাস্টার প্ল্যানের ব্যাপার। হ্যাঁ, ওইখানে ওই স্কুলটা হবে কি হবে না বা এয়ারপোর্ট এখানে থাকবে কি থাকবে না, এটা একটা বৃহৎ মাস্টার প্ল্যানের ব্যাপার এবং একটা উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। হ্যাঁ, তো এখন কর্তৃপক্ষ বা সরকার যখন যেটা সিদ্ধান্ত দেয় সেটা করা হচ্ছে। যে কোনো একটা লোকেশনে ভবন বা স্থাপনা উচ্চতা কতটুকু সেটুকু আমার হচ্ছে দেয়ার এখতিয়ার, মানে প্রাপ্য উচ্চতাটা। কি ধরনের ভবন সেখানে হবে বা কোন ক্যাটাগরির ভবন হবে, কোন ক্লাসিফিকেশনের হবে, সেটা অ্যাকচুয়ালি মানে জাজ করার বা সেটার ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আমার এখতিয়ার নেই। উভয়েরই দাবি, উত্তর এলাকায় অন্তত শতাধিক ভবন নিয়ম ভঙ্গ করে গড়ে উঠেছে, ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে যথেষ্ট। একটা রিকমেন্ডেশন আছে এরকম অ্যানেক্স 14-এ আইকাও, সেখানে বলেছে যে বিমানবন্দরের অতি সন্নিকটে আমার কিছু কিছু স্থাপনা যেগুলি হচ্ছে সেন্সিটিভ টু সাউন্ড বা নয়েজ, এ ধরনের স্থাপনা অ্যাভয়েড করা দরকার। না, শুধু মাইলস্টোন না, আমরা উত্তরা ইন্সপেকশন আরও কিছু বিল্ডিংকে পাইছি যারা হচ্ছে যে হাইট ব্যত্যয় করে করছে। সেসব বিষয়ে আমরা যে বললাম যে আমরা মোবাইল কোর্ট করতেছি নিয়মিত পর্যায়ে। আমি 2010 সালে যখন এই বিশেষজ্ঞের মতে, ভয়াবহ এমন দুর্ঘটনার পর মাইলস্টোন কর্তৃপক্ষকে নতুন ভবন নির্মাণের অনুমতি দেওয়া অনুচিত। সাথে ওই ট্র্যাজেডির তদন্ত রিপোর্ট প্রকাশের দাবিও জানান তিনি। অ্যাপ্রোচ পথের এবং টেক অফ পথের নিচে যে জায়গাটা, অন্তত ওইটুক জায়গায় যেন এই ধরনের, যেখানে অনেক মানুষের সমাগম থাকতে পারে, এই ধরনের স্থাপনা থেকে যেন নিরুৎসাহিত করা হয়। কিছু কিছু যদি সংবেদনশীল কিছু থেকে থাকে সেটা বাদ দিয়ে যেটা জনস্বার্থে যে অংশটা, সেটা আমার মনে হয় তারা উচিত ছিল পাবলিক করা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দৈনিক গড়ে 180 থেকে 190টির মতো ফ্লাইট ওঠানামা করে, যার সিংহভাগের চলাচলের প্রধান পথের ঠিক নিচেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে পদ্মা এক্সপ্রেসের টিকিট পরিদর্শকের বিরুদ্ধে। প্রতিবাদে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সকালে বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সংলগ্ন রেল লাইনে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, পদ্মা এক্সপ্রেসের ভ্রমণের সময় অভিযুক্ত টিটিই সুমন সরকারি রসিদ দিয়ে অসাধু উপায়ে যাত্রীদের কাছ থেকে টাকা নিচ্ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে ওই টিটিই। প্রতিবাদে রেলপথ অবরোধ করে অবস্থান নেন। অভিযুক্ত টিটির উপযুক্ত শাস্তি না হলে ক্যাম্পাস এলাকার উপর দিয়ে ট্রেন চলাচল বন্ধের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাহের। আবরার, একটু জানাবেন এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি কি, শিক্ষার্থীদের কি অবস্থান দেখছেন? আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের সামনে রেল লাইন, বিশ্ববিদ্যালয় থেকে একটু দূরে, কিন্তু তারপরেও প্রায় ঘন্টাখানেক ধরে আমরা দেখেছি যে এখানে শিক্ষার্থীরা বাঁশ এবং লাল কাপড় টাঙিয়ে এই রেল লাইনের উপরে অবস্থান নিয়েছে। প্রায় শখানেক শিক্ষার্থী এখানে রয়েছে এবং সকাল 7টা থেকে তারা এই অবরোধটি শুরু করে, ফলে রাজশাহী রেল স্টেশনের দিক থেকে শুধুমাত্র মধুমতি এক্সপ্রেসটি যায় 6:30টায়, তারপরে 7টাতে বনলতা এক্সপ্রেস যাওয়ার কথা ছিল, সেটি আটকা রয়েছে কিছু দূরেই। তারপরেই রয়েছে সিল্ক সিটি এক্সপ্রেস, যেটি সকাল 7:40 ছাড়বার কথা রয়েছিল। সবগুলো ট্রেনই আটকা রয়েছে এবং এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ প্রশাসন সকলেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখানে সাধারণ শিক্ষার্থীদের সাথে রাকসুর জিএস এবং রাকসুর কয়েকজন সদস্য রয়েছে। তারা 4টি দাবি তুলেছে। হামলাকারী অভিযুক্ত টিটিকে অবিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের সম্মুখে সশরীরে উপস্থিত করার দাবি এবং জবাবদিহিতার আওতায় আনার দাবি। 2 নম্বর দাবি রয়েছে ঘুষ গ্রহণ, দুর্নীতির মতো গুরুতর অসদাচরণের দায়ে সেই টিটিকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা এবং এর সাথে সাথে 3 নম্বর দাবি রয়েছে শারীরিক ও মানসিকভাবে চরম লাঞ্ছনার শিকার ভুক্তভোগী শিক্ষার্থীকে রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং 4 নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি স্টেশন রয়েছে এখানে, সেই স্টেশনে কোনো ট্রেন থামে না, সেখানে ট্রেনগুলো যাত্রা বিরতি করবার একটা দাবি তারা তুলেছেন এবং এই 4টি দাবি আজকের মধ্যে এখনই পূরণ করতে হবে, এমনটাই কথা বলছেন শিক্ষার্থীরা। এবং পাশাপাশি যারা যাত্রী রয়েছেন হাজারো, তারাও এখানে এসে অনুরোধ করছেন যে যাতে যাতে ছেড়ে দেওয়া হয়, তারপরে যাতে আলোচনায় বসা হয়, কিন্তু কোনোভাবেই শিক্ষার্থীরা কোনো কথাই শুনছেন না। তো মোটামুটি এই অবস্থা। ভিসি এসেছেন, ভিসিও তাদের সাথে কথা বলছেন, হয়তো বা ঘন্টাখানেকের মধ্যে একটা রেজাল্ট আসতে পারে। এ ছিল আমার কাছে ঐশী। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আবরার শাহের যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। বিশ্ব জয় করে দেশে ফিরেছে স্পেন দল। স্থানীয় সময় দুপুরে নিউ ইয়র্ক থেকে মাদ্রিদে পৌঁছায় লামিন ইয়ামাল, রদ্রি আর তোরসরা। দেশটির রাজা এবং প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর ছাদ থেকে খোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড করে দে লা ফুয়েন্তের দল। রাতে মূল উৎসব হয় সিভিলিস স্কোয়ারে, যেখানে জমায়েত হয় প্রায় 20 লক্ষ মানুষ। এই ফেরাটা অন্যরকম, হতে পারে রাজকীয়, হতে পারে আনন্দের, তার চাইতেও বেশি গর্বের। জাতীয় দলের জার্সিতে আরও একটি তারকা যুক্ত করেছে ওরা, 26 তারকা। নিজ দেশের আর দেশের মানুষের জন্য বয়ে এনেছে স্বর্ণালী ট্রফি। আজ স্প্যানিশরা মাথা উঁচু করে বলতে পারে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। মাদ্রিদের বিমানবন্দর তখন লোকে লোকারণ্য, ইয়ামাল, রদ্রি, তোরেসদের এক ঝলক দেখার জন্য। তবে ফাইনাল ম্যাচের পর দীর্ঘ ভ্রমণের ক্লান্তি দূর করতে কিছুক্ষণ বিশ্রামে দে লা ফুয়েন্তের দল। আনুষ্ঠানিক উৎসবের শুরুটা রাজপ্রাসাদে। সারসুয়েলা প্যালেসে বিশ্ব সেরাদের স্বাগত জানান রাজা ফেলিপে, রানী লেতিসিয়া ও 2 রাজকন্যা লিওনর ও সোফিয়া। যখন আমাদের দল খেলে তখন আমরা সবাই খেলি। তোমাদের জয় পুরো স্পেনের জয়, আমরা উপভোগ করেছি। তোমাদের ফাইনালে খেলা আর শিরোপার উৎসব আমাদের জন্য গর্বের। ছোট্ট সংবর্ধনা শেষে পুরো দল চলে যায় মনক্লোয়া প্যালেসে। ইয়ামাল, পেদ্রিদের উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও সরকারের ঊর্ধ্বতন কর্তারা। ফুটবলারদের সম্মান জানানোর পাশাপাশি ট্রফি জয়ের উদযাপনও হয় সেখানে। আজকের দিনটা আনন্দের, উৎসবের। আমি ধন্যবাদ জানাতে চাই স্প্যানিশ জাতীয় দল ও কোচিং স্টাফদের, তাদের পারফরমেন্স, চেষ্টা আর বিজয়ের জন্য। এটা স্পেনের সব মানুষের বিজয়। এরপর স্থানীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হয় ছাদ খোলা বাসে চ্যাম্পিয়ন প্যারেড। মনক্লোয়া প্যালেস থেকে মাদ্রিদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বিখ্যাত সিভিলিস স্কোয়ারে পৌঁছায় দে লা ফুয়েন্তের দল। মূল উৎসবটা সেখানেই।
জনপ্রিয় শিল্পীদের গান ডিজের সাথে নেচে গিয়ে উদযাপন করেছে লামিন ইয়ামাল, রদ্রি, ফেরান তোরেসরা। এই দলের কোচ হওয়াটা গর্বের। এই অর্জনের অংশ সেসব প্রতিটা মানুষ যারা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছে। একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, যা আমি 2 বছর আগেই একবার বলেছিলাম, একসাথে আমরা সবচেয়ে শক্তিশালী। প্রায় 20 লাখ মানুষ জমায়েত হয় এই অনুষ্ঠানে। তবে উৎসবের তো কেবল শুরু। আশরিক রুদ্র, চ্যানেল 24। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। সকালে ঘটনা ঘটে। পুলিশ জানায় লোহার মই দিয়ে ছাদে উঠছিলেন সদর উপজেলার বারোখড়িয়া বাদুরতলা এলাকার আশা খাতুন। ময়ে বিদ্যুতের তার লেগে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে যান ফুপু হাসিনা বেগম এবং শিশু সন্তান মিম। এতে 3 জনই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। একসাথে 3 জনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মার্কিন সেনাদের হত্যার জন্য তেহরানকে চড়া মূল্য দিতে হবে। জর্ডানে ইরানের হামলায় 3 মার্কিন সেনা নিহতের পর এমন হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত 1 সপ্তাহে জর্ডানের মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহতের খবর পাওয়া গেছে। তাদের ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ ওয়ার। এর মধ্যে 2 সেনার মৃত্যু হয়েছে শুক্রবার, আর তৃতীয় একজন সেনা সদস্য এখনও নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। 1 মাস আগে হওয়া অন্তর্বর্তী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরান পরস্পরের উপর হামলা আরও জোরদার করেছে। টানা 10ম রাতের মতো ইরানের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সোমবার বিকেল 4টা থেকে ইরানের দক্ষিণাঞ্চলে সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, চাবাহার ও কোনারক এলাকায় নতুন দফার এই হামলা চালায় তারা। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলায় ব্যবহৃত ইরানের সামরিক অবকাঠামো এবং সক্ষমতা দুর্বল করে এই অভিযানের মূল উদ্দেশ্য। এদিকে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করে পাল্টা সামরিক অভিযান চালায় ইরান। এই ছিল সকাল 10টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।